প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো রয়েছো। তোমাদের ভালো থাকাটাই আমার কামনা। তোমরা জানো যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো, সবচেয়ে প্রাচীন গ্রন্থ হলো চর্যাপদ। আজকে আমি সেই চর্যাপদের ব্যাপারে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরব। তবে হ্যাঁ, প্রথমেই জেনে নেওয়া যাক যে সেই চর্যাপদ গ্রন্থটা কখন লেখা হয়েছিল, কোন সময়ে লেখা হয়েছিল। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে অনুমান করা হচ্ছে সেই গ্রন্থটি লেখা হয়। চর্যাপদ গ্রন্থটি লেখা হয়েছে এবং সেটা পাওয়া যায় 1907 খ্রিস্টাব্দে। নেপালের রাজদরবার থেকে সেটা আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ওটা যে ভাষাটা রয়েছে সেটা নেপালি এবং বাংলা ভাষায় রচিত। নেপালির সঙ্গে বাংলা মিশ্রিত এবং এই দুই ভাষায় সমস্ত গ্রন্থটা রচিত হয়েছে। চর্যাপদের যে ভাষা, সেটাকে সান্ধ্য ভাষা বলা হয় এই কারণে, কারণ ভাষাটা পুরো স্পষ্ট নয়। সন্ধ্যাকালের মতো অস্পষ্ট বলেই এই ভাষাটাকে বলা হয়ে থাকে সান্ধ্য ভাষা। এবং চর্যাপদের যারা কবিরা রয়েছেন তাদেরকে পদকর্তা বলা হয়ে থাকে এবং এই কবিরা বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের, তারা বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের কবিরা। কিন্তু সর্বোপরি আমরা একটাই কথা বলতে পারি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন যে গ্রন্থটা রয়েছে সেটা হলো চর্যাপদ। এবং এই চর্যাপদ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে 1907 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আরেকটা কথা জানার প্রয়োজন যে চর্যাপদে মূলত 50টি কবিতা বা পদ ছিল। সেখানে কবিতা বলা হয় না, তাদেরকে পদ বলা হয়ে থাকে। মূলত সেখানে 50টি পদ ছিল। কিন্তু যখন ডক্টর শাস্ত্রী সেটা আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে, তখন দেখা যায় সেখানে প্রায় 3.5টা এবং একটা পদের শেষাংশ, 3টা পুরোপুরি পদ এবং একটা পদের শেষাংশ সেই গ্রন্থের মধ্যে পাওয়া যায়নি। অর্থাৎ ছিঁড়ে গেছে বা যে কোনো অবস্থায় সেটা খুলে গেছে। অর্থাৎ যে গ্রন্থটি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছিলেন, সেই গ্রন্থটার মধ্যে পদ ছিল 44টি পদ। টোটাল পদের সংখ্যা ছিল 44টি। অর্থাৎ 3.5টি পদ সেই গ্রন্থের মধ্যে পাওয়া যায়নি, সেটা ছিঁড়ে গেছে। যারা চর্যাপদের যারা কবি, তারা তাদের পদের মধ্যে সেই সময়ের বাস্তব চিত্র তারা তাদের কবিতায় তুলে ধরেছেন। বিশেষ করে সেন সাম্রাজ্যের কথা। এবং সেন সাম্রাজ্যে সেই সময়ে যারা খুব বেশি জাতিভেদ প্রথাটা খুব বেশি ছিল, জাতিভেদ প্রথাটা খুব বেশি ছিল সেই সময় সমাজের মধ্যে। তাই চর্যাপদের মধ্যে আমরা দেখি জাতিভেদ প্রথারও প্রমাণ রয়েছে সেই বইয়ের মধ্যে, সেই গ্রন্থের মধ্যে। অর্থাৎ পুরো গ্রন্থটাকে, সেই গ্রন্থের নাম যদি আমরা বলি যে সেটাকে বলা হচ্ছে চর্য বিনিশ্চয়। এবং এই গ্রন্থ আবিষ্কার করার অনেক দিন পর, অনেকটা বছর পর, 1916 খ্রিস্টাব্দে
1916 খ্রিস্টাব্দে সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ সেটা প্রকাশ করে। অর্থাৎ তার আগে 1907 খ্রিস্টাব্দে সেটা আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, এবং 1907 থেকে অনেক দিন বাদেই সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ সেটার কাজে হাত দেয় এবং সেটাকে প্রকাশ করে। যে গ্রন্থটা হলো আমাদের আদি নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তবে হ্যাঁ, গ্রন্থের যে ভাষাগুলো সেটা নেপালি এবং বাংলা ভাষায় মিশ্রিত। পুরো গ্রন্থটি নেপালি এবং বাংলা ভাষায় মিশ্রিত। চর্যাপদের যারা কবি রয়েছেন তাদেরকে বলা হয়ে থাকে পদকর্তা, এবং গোটা দেখা যায় যে মোট যারা পদকর্তা রয়েছেন তাদের মধ্যে তারা হলেন বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়, লুইপাদ, কানুপাদ, সরবপাদ। এই যে এইভাবে পাদ টাইটেলটা দেখা যাচ্ছে, লুইপাদ, কানুপাদ, সরবপাদ এরা। অর্থাৎ মোট 24 জন পদকর্তা। চর্যাপদের যে 50টি পদ ছিল, সেই 50টি পদের মধ্যে 46টি পদ পাওয়া গেছে। সেই 24 জন পদকর্তার মধ্যে 24 জন পদকর্তাই হলেন সেই লুইপাদ, কানুপাদ, সরবপাদ এরা, এবং এরা বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়। এবং এই 24 জন পদকর্তা পুরো সেই গ্রন্থটি রচনা করেন, সেই চর্যাপদ গ্রন্থটি তারা রচনা করেন। সেটা সান্ধ্য ভাষা, সন্ধ্যাকালের মতো অস্পষ্ট, সন্ধ্যাকালের মতো অস্পষ্ট বলেই সেটাকে বলা হচ্ছে সান্ধ্য ভাষা। একেবারে তার ভাষাগুলো অস্পষ্ট, সন্ধ্যাকালের মতো পুরোপুরি অস্পষ্ট, তাই এটাকে বলা হয়েছে সান্ধ্য ভাষা। অর্থাৎ সেই চর্যাপদের মধ্যে সেই সময়ের বাংলার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। বাংলার যে অবস্থান ছিল খ্রিস্টীয় 10ম এবং দ্বাদশ শতাব্দীর মধ্যে, বাংলার যে অবস্থান ছিল, সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থান ছিল, সেই সামাজিক এবং রাজনৈতিক অবস্থানের পুরোপুরি একটা চিত্র এই গ্রন্থের মধ্যে পাওয়া যায়, এই চর্যাপদ গ্রন্থের মধ্যে পাওয়া যায়। সেখানে দেখানো হয়েছে যারা নিম্নবর্ণের হিন্দু রয়েছেন, যারা নিম্নবর্ণের হিন্দু, তারা বিশেষ করে উচ্চবর্ণের হিন্দুদের তা যেখানে বসবাস করতেন, উচ্চবর্ণের হিন্দুরা যে জায়গায় বসবাস করতেন সেই জায়গার থেকে অনেকটা দূরে তারা বসবাস করতেন নিম্নবর্ণের হিন্দুরা, এবং বিশেষ করে তারা পার্বত্য অঞ্চলে বসবাস করতেন। পার্বত্য অঞ্চলে নিম্নবর্ণের হিন্দুদের স্থান ছিল। নিম্নবর্ণের হিন্দুরা উচ্চবর্ণের হিন্দুদের সংস্পর্শে আসতে পারতেন না। উচ্চবর্ণের হিন্দুরা যে জায়গায় বসবাস করত সেই জায়গায় তারা আসতে পারতেন না, তারা আলাদা জায়গায় তারা বসবাস করতেন। অর্থাৎ পর্বতে, পাহাড়ে, জঙ্গলে এরকম জায়গায় তাদের বাস ছিল নিম্নবর্ণের হিন্দুদের। যেখানে বলা হয়েছে এরকমভাবে চর্যাপদের যদি লাইনগুলো তুলে ধরি আমি, তাহলে সেখানে বলা হচ্ছে উঁচা উঁচা পাবতে তহি বসি সবরি বালি। অর্থাৎ উঁচা উঁচা পর্বতে, উঁচা উঁচা পাবতে মানে উঁচা উঁচা উঁচু উঁচু পাহাড়ে, পর্বতে এই শবর জাতি, শবর মানে নিম্নবর্ণের হিন্দু, ডুম, শবর এরা বাস করত উঁচা উঁচা পর্বতে, মানে নগর থেকে অনেকটা দূরে, শহর থেকে অনেকটা দূরে এরা বাস করত। ডুম জাতি, শবর জাতি এরা অনেকটা দূরে তারা বাস করত। এই সামাজিক অবস্থান। নিম্নবর্ণের হিন্দু যারা, তারা অনেক কাজ করতো, যেমন বাঁশের যে
আমাদের যে সরঞ্জামগুলো রয়েছে, সেই বাঁশের সরঞ্জামগুলো তারা তৈরি করতো। আজও দেখা যায় সেটা, যে বাঁশের সরঞ্জামগুলো এক শ্রেণীর নিম্ন বর্ণের হিন্দুরাই তৈরি করছে। তাঁতের কাপড় বুনতো, আজও সেটা রয়েছে। তাঁতের কাপড় তারা বুনতো। পশু শিকার করত তারা, নিম্নবর্ণের হিন্দুরা পশু শিকার করত, মাছ ধরত, মাছ ধরারও বর্ণনা সেখানে রয়েছে, মাছ ধরত। তাছাড়া তারা এই পশু শিকার করে পশুর মাংস বিক্রি করত। এইগুলো এই অবস্থায় ওই অবস্থান ছিল নিম্নবর্ণের হিন্দুদের। এবং নিম্নবর্ণের হিন্দু বলতে তিনি বলেছেন, কবিরা বলেছেন, পদকর্তারা তুলে ধরেছেন ডুম, চণ্ডাল, শবর, এই শ্রেণীর মানুষরা, ডুমরা, চণ্ডালরা, শবর জাতিরা, এই শ্রেণী হলো নিম্নবর্ণ। এবং তারা বাস করত নগরের অনেকটা বাইরে, যেখানে কোনো উচ্চবর্ণের হিন্দুরা থাকতেন না। উচ্চবর্ণের হিন্দুদের সংস্পর্শে পর্যন্ত তারা আসতো না। নগরের অনেকটা বাইরে তারা বাস করত। অর্থাৎ সেই সময়টাতে জাতিভেদ তথা অস্পৃশ্যতা, সেটার একটা চিত্র এখানে পাওয়া যায়। অস্পৃশ্যতা কেন বললাম? কারণ নগরে বাস করত উচ্চবর্ণের হিন্দু, এবং তাদের থেকে অনেকটা দূরে সেই পর্বতের মধ্যে, পার্বত্য অঞ্চলে, পাহাড়ের মধ্যে, টিলার মধ্যে সেই নিম্নবর্ণের ডুম, চণ্ডাল, শবর, এই জাতির মানুষগুলো বাস করত। অর্থাৎ তাদের সংস্পর্শে যারা উচ্চবর্ণের হিন্দু, তাদের কোনো সংস্পর্শে নিম্নবর্ণের হিন্দুরা আসতে পারত না। উচ্চবর্ণের হিন্দুদের সংস্পর্শে আসার কোনো সাহস তাদের ছিল না। কোনো অবস্থায় তারা উচ্চবর্ণের হিন্দুদের সংস্পর্শে আসতে পারত না। এখানে প্রমাণ হলো যে অস্পৃশ্যতা সেই সময়ে কিভাবে ছিল। অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং অস্পৃশ্যতা সেই সময়ে কিভাবে প্রভাব বিস্তার করেছিল, সেই চর্যার সময়ে, চর্যাপদের সময়ে, সেই কথা এখানে বলা হয়েছে। আগেই বলেছি যে যারা কবি যারা ছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের, এবং তারা সেই বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের হলেও তাদের মধ্যে, সেই কবিদের মধ্যে কোনো ধরনের জাতিভেদ প্রথা ছিল না। অর্থাৎ চর্যাপদ যারা রচনা করেছেন, যে পদকর্তারা ছিলেন, যাদেরকে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়, তাদের মধ্যে কোনো জাতিভেদ প্রথার কোনো প্রভাব আমরা দেখতে পাইনি। তাদের মধ্যে নেই বলেই তারা সেই জাতিভেদ প্রথার একটা নির্মম চিত্রটা তিনি পাঠকদের সামনে তারা তুলে ধরেছেন, সমাজের সামনে, সমাজের মানুষের সামনে তারা তুলে ধরেছেন সেই নির্মম চিত্রটা, সেই সময়ের নির্মম চিত্রটা। অর্থাৎ সেই সময় ছিল সেন সাম্রাজ্য, এবং সেন রাজাদের আমলে, সেন রাজা যারা শাসন করতেন, সেন রাজাদের আমলে নিম্নবর্ণের হিন্দুরা কতটুকু অসুরক্ষিত ছিল এবং তাদেরকে কতটুকু ঘৃণার চোখে দেখা হতো, সেটার একটা চিত্র এখানে আমরা দেখতে পাই। আরেকটা লাইন সেখানে রয়েছে চর্যাপদের মধ্যে, যে তালত গর্মর নাহি পরিবেশী, হাড়িত বাত নাই নীতি আবেশী। আমার গড় টিলার উপরে, তালর, আমার গড় নিম্নবর্ণের হিন্দুদের যারা থাকতো, অনার্য যারা নগরের বাইরে থাকতো, তাদের কথা বলা হচ্ছে। অনার্য জাতি যারা নগরের বাইরে, ডুম, শবর, চণ্ডাল যারা রয়েছে, তারা যে নগরের বাইরে থাকতো, তারা এরকম ভাবে প্রকাশ করছে তাদের কথা, তালত গর্মর নাহি পরিবেশী, হাড়িত বাত নাই নীতি আবেশী। অর্থাৎ আমার গড়টা টিলার উপরে, অনেকটা টিলার উপরে, আমার কোনো পাড়া প্রতিবেশী নেই। আমার গড়
টিলার উপরে আবার কোনো পাড়া প্রতিবেশী নেই। আমি একা একা, অর্থাৎ সেই ডুম শবর জাতিরা একা একা টিলার উপরে তারা বাস করত। তাদের কোনো পাড়া প্রতিবেশী থাকতো না। আমার কোনো পাড়া প্রতিবেশী নেই। আমি বাস করছি কোথায়? টিলার উপরে। আমার কোনো পাড়া প্রতিবেশী নেই। হাড়িত বাত নাই নীতি আবেশী, দারিদ্রতার চিহ্ন এখানে। হাড়ি মানে যেটাতে রান্না করা হয়, সেই হাড়িত বাত নাই, আমার হাড়ির মধ্যে বাত নেই। আমি যে খাবো, আমার হাড়ির মধ্যে কোনো ধরনের বাত নেই। এবং প্রতিদিন নীতি আবেশী, প্রতিদিন সেই আত্মীয় স্বজনরা আবার আসছে। আত্মীয় স্বজনরা প্রত্যেক দিন আসছে, অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করা, সেটার চিত্র এখানে রয়েছে। নিম্নবর্ণের অনার্য হিন্দু যারা, তাদের আত্মীয় স্বজনের মধ্যে তাদের সম্পর্কটা ছিল ঘনিষ্ঠ। তাই বাদ নেই করে অভাব অনটনের মধ্যে দিন কাটলেও, অভাব অনটনের মধ্যে তাদের জীবনযাত্রা চললেও আত্মীয় স্বজনরা সবসময় তাদের পাশে থাকত, আত্মীয় স্বজনরা আসতো। এবং এটা একটা চিত্র সেখানে সেই সময়ে কবিরা তুলে ধরেছেন। অর্থাৎ সামাজিক যদি পরিস্থিতি আমরা আলোচনা করি চর্যাপদের, সেই পরিস্থিতিটা তেমন সুবিধাজনক নয়। আর্য এবং অনার্যের মধ্যে ভেদাভেদ ছিল। উচ্চবর্ণের হিন্দু এবং নিম্নবর্ণের হিন্দুর মধ্যে প্রচুর পরিমাণে ভেদাভেদ ছিল। উচ্চবর্ণের হিন্দু যারা ছিলেন তারা থাকতেন শহরে বা নগরে, কিন্তু নিম্নবর্ণের হিন্দুরা শহরের সংস্পর্শে তারা যেতে পারত না, শহরের কিনারে তারা যেতে পারত না। তারা থাকত সেই পার্বত্য অঞ্চলে, টিলার মধ্যে, পাহাড়ের মধ্যে, আলাদা জায়গায়, শহর থেকে অনেকটা দূরে তারা বসবাস করত। তাদের স্থান ছিল সেই জায়গায়। এইভাবে কবিরা তাদের তুলে ধরেছেন সেই সময়ের কথা। কবিরা তুলে ধরেছেন সেই সময়ের জাতিভেদ প্রথার চিত্র, কিন্তু কবিরা ছিলেন জাতিভেদ প্রথার ঊর্ধ্বে। তাদের মধ্যে কোনো অবস্থায় জাতিভেদ প্রথাটা ছিল না। তারা ছিলেন বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের জাতিভেদ প্রথার সেই সময়ে তাদের মধ্যে সেটা প্রকাশ পায়নি, তাদের লেখার মধ্যে প্রকাশ পায়নি। নিম্নবর্ণের হিন্দুদের কাজ কি ছিল? তারা বাঁশের সরঞ্জাম তৈরি করত। বাঁশের সরঞ্জাম ছাত্রছাত্রীরা বুঝতে পারতো তোমরা যে আজও যেগুলো বাঁশের সরঞ্জাম তৈরি করা হয়, দেখা যায় হিন্দু বর্ণের এসসি কমিউনিটির মানুষ যারা, তারা তৈরি করে। তো বাঁশের সরঞ্জাম তারা তৈরি করত, তাঁতের কাপড় তারা বুনত, মৎস্য শিকার করত, মাছ ধরত, তারা পশু শিকার করত, পশু শিকার করার চিত্র রয়েছে, তাঁতের কাপড় বোনার চিত্র রয়েছে। অর্থাৎ এই কাজগুলো নিম্নবর্ণের হিন্দুদের ছিল এবং সেটা তারা করত, এইগুলো তারা করত। এভাবে তাদের জীবনযাপন চলছিল। কিন্তু এতগুলো কাজ করার পরও তাদের মধ্যে প্রচণ্ড অভাব অনটনের চিত্র পেয়েছি আমরা, যে হাড়িতে বাত নেই, হাড়িতে বাত নেই। নিত্যদিন তারা অভাব অনটনের মধ্য দিয়ে তাদের জীবন যাপন চালাচ্ছে। হাড়ির মধ্যে কোনো বাত নেই, হাড়ির মধ্যে বাত নেই, কিন্তু প্রতিদিনই তাদের বাড়িতে, ঘরের মধ্যে আত্মীয় স্বজনরা আসতেন, প্রতিদিন আসতেন, কিন্তু নিজের হাড়িতে তাদের বাত নেই। এবং কোনো পাড়া প্রতিবেশী নেই। এক একটা টিলায় এক একটা পরিবার, কোনো ধরনের পাড়া প্রতিবেশী নেই। আজও দেখবে যে যারা পার্বত্য অঞ্চলে বসবাস করে বা পাহাড়ে টিলায় বসবাস করে, এক একটা টিলার মধ্যে এক একটা বাড়ি, অনেক দূর থেকে কোনো পাড়া প্রতিবেশী সেখানে থাকে না। আর সেই সময় তো যখন একেবারে মানুষের সংখ্যা কম ছিল, সেই সময় সেটা থাকারও কথা নয়। চর্যাপদে আবার দেখা যায় যে নারীর কথাও সেখানে এসেছে। কবিরা বলছেন, আপনা মাংসে হরিণা বৈরি, আপনা মাংসে হরিণা বৈরি। হরিণ তার মাংসের জন্যই তাকে শিকার করা হচ্ছে। হরিণকে শিকার করা হয় শুধুমাত্র তার মাংসের জন্য। কারণ এই কথাটার মধ্য দিয়ে সেই সময়ের কবিরা তুলে ধরেছেন যে নারী তার রূপের জন্য হয়তো অনেক সময় তার বিপদ আসতো। তার যে বিপদ আসতো সেই সময়ে
সেটা হলো যে তার রূপের জন্য অনেক সময় তার বিপদ আসতো। এই কথাগুলো চর্যাপদের মধ্যে এসেছে, অর্থাৎ নারীর রূপের জন্য নারীর জীবনে অনেকটাই বিপদ এসেছে। তাহলে মোটামুটি আমরা আলোচনা করে নিলাম আহ, যে চর্যাপদের সেই সময়ের সমাজ ব্যবস্থার কথা, সেই সময়ে কিভাবে সেই সমাজটা ছিল, কিভাবে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যে ভেদাভেদ ছিল, গোটা ব্যাপারটা। সর্বোপরি আমরা বলবো 1907 খ্রিস্টাব্দে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন। চর্যাপদে মোট 50টি পদ ছিল, কিন্তু 3.5টি পদ পাওয়া যায়নি। তাই বর্তমানে চর্যাপদের পদের সংখ্যা হলো 46.5টি। মোট 24 জন পদকর্তা সেই চর্যাপদ গ্রন্থটি লিখেছিলেন। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় এই কারণে, কারণ সেটা সন্ধ্যাকালের মতো অস্পষ্ট সেই ভাষাটা, তাই এটাকে বলা হচ্ছে সান্ধ্য ভাষা। চর্যাপদে যারা কবি তারা প্রত্যেকেই হলেন বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের, এবং তাদের কবিতার মধ্যে সেই সময়ের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। কিভাবে সমাজের মধ্যে ভেদাভেদ ছিল, জাতিভেদ প্রথা ছিল, সেই জাতিভেদ প্রথার একটা সুন্দর চিত্র তারা সেখানে তুলে ধরেছেন। শবর জাতিরা, চণ্ডাল জাতিরা, ডুম জাতিরা তারা নগরের বাইরে বাস করত, পার্বত্য অঞ্চলে বাস করত এবং নগরের মধ্যে থাকত শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দুরা সেখানে বসবাস করত, উচ্চ বর্ণের হিন্দুরা। মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম প্রিয় ছাত্রছাত্রীরা। এবং সর্বোপরি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ দ্বারা চর্যাপদ গ্রন্থটি প্রকাশ করা হয়, এবং সেটা পুরো বইটার নাম হলো চর্যাচর্য বিনিশ্চয়। অনেক কিছু আলোচনা করলাম প্রিয় ছাত্রছাত্রীরা। কাল হয়তো আবারও চর্যাপদের অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সেই আলোচনা তোমরা দেখবে, নিজেরা খাতার মধ্যে নোট করবে কথাগুলো, এবং পরীক্ষার খাতায় সেটা লিখে দিলেই তোমাদের কাজে লেগে যাবে। বিশেষ করে বর্তমান সিলেবাসে সেটা রয়েছে, এইচএস ফার্স্ট ইয়ারের সিলেবাসে রয়েছে, অ্যাডভান্স বেঙ্গলিতে বাংলা সাহিত্যের ইতিহাস অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের মধ্যে রয়েছে এইচএস ফার্স্ট ইয়ারের। আর রয়েছে ডিগ্রিতে FYUG ফার্স্ট সেমিস্টারে যারা বেঙ্গলি ডিএসসি নিয়েছো, সেই DSC 1 যেটা সাবজেক্টটা, সেখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাসের মধ্যে প্রথম যে কথাটা সেখানে চর্যাপদের কথা রয়েছে, এবং প্রথম প্রশ্নটা, এবং এই প্রশ্নটাই বারবার পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন। প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো, নোট করো, খাতার মধ্যে নোট করো, আমার কথাগুলো নোট করো, এবং তারপরে মুখস্থ করে উত্তরটা শিখে নাও। অবশ্যই তোমাদের পরীক্ষায় সেটা আসবে। যেমন করে আসবে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের পরীক্ষায়, ঠিক তেমনিভাবে FYUG ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় সেই প্রশ্নটা বারবারই আসে, রিপিট করে, এটা প্রত্যেকবারই আসে। এটা ছাড়া কোনো প্রশ্ন হয় না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করে নিজের জীবন আরও উজ্জ্বল করো, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।